শহরে একের পর এক খুন হচ্ছে। প্রতিটি খুনের পর ভিকটিমের মুখ কেটে স্মাইল বানিয়ে ফেলে যাচ্ছে এক সাইকো সিরিয়াল কিলার। পুলিশ ওই কিলারকে এনকাউন্টারও করে, কিন্তু এর ঠিক 5 বছর পর আলজাইমারে আক্রান্ত একজন পুলিশ অফিসার ওই সাইকো কিলারের উপর একটি বই প্রকাশ করে। আর এরপরই শহরে আবারও একই প্যাটার্নে খুন হতে থাকে। তাহলে কি ওই কিলার এখনও জীবিত? আর জীবিত থাকলে পুলিশ কার এনকাউন্টার করলো, নাকি কেউ ওই কিলারের প্যাটার্ন ফলো করছে? তবে সে কী জন্য এসব করছে, সেই রহস্যই জানবো আজকের এই গল্পে। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষার সদ্য মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি দি স্মাইল ম্যানের কথা। মুভির প্রথমেই আমাদের একটি ঘটনা দেখানো হয়। গভীর রাতে কোনো এক জঙ্গলের মাঝে এক পুলিশ অফিসারের গুলি লাগে। সাথে থাকা অন্য একজন পুলিশ অফিসার চেক করতে গিয়ে দেখে তার মুখে স্মাইল বানানো। তখনই সে খেয়াল করে কেউ একজন জিপ নিয়ে পালাচ্ছে। এজন্য সে কান নিয়ে ওই জিপটিকে ফলো করতে থাকে। তবে কিছু দূর যাওয়ার পরই রাস্তায় পড়ে থাকা একটি গাছের সাথে ধাক্কা লেগে কারটি উল্টে যায়। এরপরও জিপ থেকে মুখোশ পরিহিত এক ব্যক্তি একটি রড হাতে নেমে আসে। তখনই কারের মধ্যে থাকা চিদাম্বরম নামে এই লোকটি জানতে চায়, কে তুই? লোকটি বলে, ভয় নেই, আমি এখনই তোকে মারব না, আমি তোকে জীবিত দেখতে চাই। রাম জানতে চায়, তুই আমাকে কিভাবে চিনিস? লোকটি বলে, কেমন পুলিশ রে তুই? তোর জন্যই তো আমি আবার খুন করতে শুরু করেছি। তখনই রাম লোকটির পায়ে শ্যুট করে আবারও জানতে চায়, কে তুই বল। লোকটি বলে, আমি তোর ছায়া, যে তোকে কখনো আলোতে আসতে দিবে না, কিন্তু তুই যদি কখনো আলোতে আসিস আমি আবার খুন করতে শুরু করব। এই বলে লোকটি রামের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যায়। সিন চলে যায় এই ঘটনার 5 বছর পর। একটি বাচ্চা মেয়ে আর ওই রাতের ঘটনা স্বপ্নে দেখে রামের ঘুম ভেঙে যায়। আর তখনই রামের ডক্টর রামের স্ক্যান রিপোর্ট নিয়ে আসে। ডক্টর বলে, তোমার ফিজিক্যাল অবস্থার উন্নতি হলেও আলজাইমার খারাপের দিকে যাচ্ছে। তোমার হাতে হয়তো ম্যাক্সিমাম 1 বছর আছে, এরপর তুমি তোমার সব স্মৃতিগুলো ভুলে যাবে। তাই এখন থেকে যা কিছু প্ল্যান করবে সব কিছু রেকর্ড করে রাখার চেষ্টা করো। তখনই রামের চোখের সামনে ওই মেয়েটি ভেসে ওঠে। মেয়েটি বলছে, তুমি আমাকে বাঁচাতে পারলে না আঙ্কেল। আর এরপর রাম অসুস্থ হয়ে পড়ে। ডক্টর চেক আপ করে আবারও রামকে বলে, এত বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে ফেরাটাই সৌভাগ্য। তোমাকে সুস্থ থাকতে হলে তোমাকে পূর্ণ বিশ্রামে থাকতে হবে বলেই ডক্টর চলে যায়। কিন্তু রামের মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে তার হাতে সর্বোচ্চ 1 বছর সময় আছে। এরপর সে তার সব স্মৃতি হারিয়ে ফেলবে। এজন্য রাম যখন সার্ভিসে ছিল, অর্থাৎ 5 বছর আগে, মানে সে যখন ওই সিরিয়াল কিলিংয়ের কাজ করেছিল, তখন ওই সিরিয়াল কিলার মানুষকে মেরে তাদের মুখ কেটে স্মাইল বানিয়ে রাখত। রাম ওই সকল কেসের তথ্য সম্বলিত একটি বই লিখে এবং সেটা পাবলিশও করে দেয়। আর এরপর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকরা বলছিল যে আপনার শারীরিক অবস্থার অবনতি দেখে তড়িঘড়ি করে কি বই লিখলেন? তবে তাদের জবাবে রাম বলে, কে বলেছে আমি ফিট নই? আমি এতদিন অন্ধকারে ছিলাম, এখন আবার আলোতে ফিরেছি, আমি একদমই ফিট এবং অ্যাক্টিভ। তবে সাংবাদিকরা জানতে চাচ্ছিল, ওই সময় সিবিসিআইডি অফিসার ভেনকাটেশ তো সিরিয়াল কিলারের কেসটি সলভ করেছিল, এরপর আপনি লাস্ট চ্যাপ্টার খালি রেখেছেন কেন? ভেনকাটেশের কেসটি ক্লোজ নিয়ে আপনার কোনো সন্দেহ আছে? সাংবাদিকদের এমন সব প্রশ্নে রাম বিভ্রান্ত হয়ে যাচ্ছিল। আর এটা দেখে রামের ডক্টর রামকে সেখান থেকে বের করে নিয়ে আসে। এরপর রামের সাথে ওই সিবিসিআইডি অফিসার ভেনকাটেশের ছেলে অরবিন্দের দেখা হয়। অরবিন্দ সবেমাত্র সিবিসিআইডিতে জয়েন করেছে। পরিচয় হলে অরবিন্দ রামকে ড্রপ করতে যাচ্ছিল। পথে অরবিন্দ জানতে চায়, স্যার আপনি কি আবার জয়েন করবেন? রাম বলে, ওই অ্যাক্সিডেন্ট আমার থেকে সব কিছু কেড়ে নিয়েছে, আমি শুধু আমার স্মৃতি ধরে রাখতে চাই, এজন্যই বইটি লিখেছি। অরবিন্দ বলে, আমি আগেও কয়েকবার আপনার সাথে দেখা করতে চেষ্টা করেছিলাম, কিন্তু আপনি তখন রিকভার হয়ে ওঠেননি। আসলে আমার বাবা যেদিন মিসিং হলো, ওই রাতে একমাত্র আপনি আমার বাবার সাথে ছিলেন। এরপর আর বাবার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই রাতে আসলে কি হয়েছিল? রাম শুধু বলে, ওই রাতের কথা আমি কখনো বলতে পারি না, তবে ওই রাতে কী হয়েছিল তুমি খুব শীঘ্রই তা জানতে পারবে বলে রাম পথের মধ্যেই নেমে যায়। এরপর বাড়ি ফিরে রাম বাড়ির চাবি খুঁজেই পাচ্ছিল না, মানে কোথায় রেখেছে সে ভুলে গেছে। তবে অনেক খোঁজার পর রাম চাবিটি পায় এবং সে স্পষ্টই বুঝতে পারে এখন থেকে তাকে সব কিছু রেকর্ড করে রাখতে হবে, নয়তো সে ভুলে যাবে। এরপর রাম কোর্টের রিটায়ার্ড ক্লার্ক ভেরাইয়ার সাথে দেখা করে। ভেরাইয়ারও ইদানিং কোনো কাজকর্ম নেই, তার উপর খুব অভাব অনটন চলছে। এই জন্য রাম ভেরাইয়াকে কিছু টাকা দেয় এবং বলে, তুমি যখন চাকরি করতে তখন তোমার চোখে দেখা এমন 4 জন লোকের তথ্য দাও যারা অপরাধ করেও টাকার জোরে নিজেদেরকে নির্দোষ প্রমাণিত করেছিল এবং তাদেরকে তোমার ফলো করতে হবে। কথা মতো ভেরাইয়া 4 জনের তথ্য দেয়। এরপর রাম এক এক করে তাদের সাথে দেখা করতে শুরু করে। এদিকে ভেরাইয়াও তাদের উপর নজর রাখছে। এদের মধ্যে একজনের নাম ছিল শক্তি। সে একজন স্কুলের হেডমাস্টার, কিন্তু সে মেয়েদেরকে মোলেস্ট করে বেড়ায়। রাম খেয়াল করে শক্তির এখনও সেই অভ্যাসটি আছে। তবে রাম ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে তার কাছে হেল্প চায়। শক্তি বলে, সমস্যা নেই, প্রতিদিন আমার সাথে দেখা করবেন, আমি আপনাকে হেল্প করব। তবে ওই রাতেই একটি পিকআপ শক্তিকে ফলো করতে শুরু করে। আর কিছু সময় যেতেই
ওই পিকআপে থাকা লোকটি শক্তির বাইকে ধাক্কা দিয়ে শক্তির হাত পা বেঁধে তাকে তুলে নিয়ে যায়। আর এর ঠিক পরবর্তী দিন সকালেই সিটি কর্পোরেশনের লোকেরা ডাস্টবিনের ময়লা নিতে এসে ডাস্টবিনের মধ্যে শক্তির মৃতদেহটি পায়, তাও আবার মুখ কেটে স্মাইল বানানো, ঠিক যেন 5 বছর আগের সেই স্মাইল ব্যানের প্যাটার্নে। এই কেসটি সিবিসিআইডিতে দিলে অরবিন্দ তার টিম নিয়ে স্পটে চলে আসে। বডি দেখে অরবিন্দ ধারণা করে কিলার খুনটি এখানে করেনি, কারণ মুখে কার্ভ করা হয়েছে, কোনো ব্লাড নেই, তার মানে অন্য কোথাও খুন করে কার্ভ পড়েছে আর রক্ত শুকানোর পরই এখানে এনে ফেলে গেছে। আর বডি আনতে নিশ্চয়ই কোনো কার বা ট্রাক ব্যবহার করেছে, এই জন্য আশেপাশে সকল সিসিটিভি কালেক্ট করতে বলে। কীর্তিও বলে যে 5 বছর আগেও এই সেম প্যাটার্নে খুনের কেস বন্ধ করা হয়েছিল, আবারও সেম প্যাটার্নে, তার মানে খুনি আমাদের কিছু বলতে চেষ্টা করছে। তবে অরবিন্দের কথা, এটা কে হতে পারে? এদিকে রামকে দেখা যায় টিভিতে সেই খুনের নিউজই দেখছে। আবার অরবিন্দার সিনিয়র অফিসার মুরুগানকে পূর্বের ওই কেসের বিষয়ে বললে মুরুগান বলে অসম্ভব, পুরনো কেসের সাথে এই কেসের কোনো কানেকশনই থাকতে পারে না, তোমার বাবা নিজেই খুনিকে অন দি স্পট মেরেছিল। অরবিন্দ বলে তাহলে আবারও কোনো সেম প্যাটার্নে খুন হচ্ছে। কীর্তিও বলে যেহেতু একই প্যাটার্নে, তাহলে পুরনো কেসের কোনো রেফারেন্স পেলে কেসটি সলভ করতে আমাদের জন্য সুবিধা হতো। মুরুগান বলে তাহলে এমন কারো হেল্প নাও যে ওই কেসে সম্পৃক্ত ছিল। আর এজন্যই অরবিন্দ রামকে কল করে, এবং রাম যেহেতু 5 বছর আগে অরবিন্দের বাবার সাথে সেম ওই সিরিয়াল কিলারের কেসটি সলভ করেছিল, এজন্য অরবিন্দ এই কেসেও রামের সাহায্য চায়। তবে রাম বলে এজন্য আমার ডক্টরের অনুমতি নিতে হবে, কিন্তু ডক্টরের কাছে গেলে ডক্টর সোজা না বলে দেয়। ডক্টর বলে তুমি যদি 1 মাসের মধ্যে তোমার স্মৃতি হারাতে চাও তাহলে আমার কোনো সমস্যা নেই। তবে ডক্টরের কথা শুনে অরবিন্দ শুধু রামের কাছে জানতে চায় ওই সাইকো কিলারকে নিয়ে লেখা বইতে আপনি লাস্ট চ্যাপ্টার এখনও খালি কেন রেখেছেন, নাকি আপনি জানতেন আবারও এমন কিছু হতে পারে? 5 বছর পরে সে ওই বইটি বের হওয়ার পরই কেন খুন হলো? তখনই রামের মনে পড়ে ওই কিলার তাকে বলেছিল তুমি যদি আবার আলোতে ফিরে আসো আমি আবার খুন করতে শুরু করব। ওই কিলারের সেই কথাটা চিন্তা করে রাম অরবিন্দকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং পরবর্তী দিনে সিবিসিআইডি অফিসে চলে যায়। এরপর রাম তার রেকর্ডারটি অন করে কেসের এভিডেন্স সম্পর্কে সবার কাছে জানতে যাচ্ছিল। অন্যরা বলছিল কোনো ফুটপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট কিছুই পাওয়া যায়নি। কীর্তিও বলে লোকাল পুলিশ কোনো এভিডেন্স না পেয়ে কেসটি আমাদের দিয়েছে। তখনই রামের পুরনো কেসের কথা মনে পড়ে গেলে রাম একটু অন্যমনস্ক হয়ে যায়, রাম সবই ভুলে যায়। অবশ্য রাম আবার তার রেকর্ডারটি অন করে পুনরায় সব কিছু শুনে বলে কিলার যেহেতু পাবলিকলি বডি ডাম্প করেছে ওর সিসিটিভির কোনো পরোয়া নেই, আবার কোনো এভিডেন্সও নেই। মারি বলছিল কোনো সম্ভাবনা না থাকলে কিভাবে কেসটি সলভ করবেন। রাম শুধু বলে আমি কেসটি সলভ করব। এরপর বাড়ি ফিরে রাম অফিসের কথাগুলো রেকর্ড করছিল। রাম বলছিল 5 বছর পর আজ প্রথম খুন হয়েছে আর ওর ফোকাস আমার দিকেই। এদিকে পত্রিকায় শক্তির খুনের খবর দেখা মাত্রই ভেড়ায় ভয় পেয়ে সাথে সাথে রামকে কল করে। রাম বলে আমি জানি তুমি যখন ওদেরকে ফলো করছিলে তখন অন্য কাউকে ফলো করতে দেখেছিলে। ভেড়ায় বলে না স্যার, কিন্তু এসব কি হচ্ছে, আমার তো খুবই ভয় লাগছে। রাম বলে ভয় নেই, অন্য 3 জনকে ফলো করতে থাকো, যদি কোনো কিছু বিপজ্জনক মনে হয় ওখান থেকে সরে যাবে। এরপর রাম অরবিন্দুদের নিয়ে ওই ডাস্টবিনের কাছে যায়। তারা আশেপাশে পর্যবেক্ষণ করছিল। তখনই একজন টোকা এলে রাম তার কাছে জানতে চায় তুমি কি রোজ এখানে আসো? পরশু এখানে এসে কিছু দেখেছিলে? লোকটি জানায় পরশুর কথা কিভাবে ভুলব, পরশু আমি যখন এখানে ঘুমাচ্ছিলাম তখন একজন ব্যক্তি এসে আমাকে একটি বিরিয়ানির প্যাকেট দিয়েছিল। আমি তার চেহারা স্পষ্ট দেখতে পাইনি, প্যাকেটটি আমি দূরে গিয়ে খেতে বসেছিলাম। তবে লোকটির কথা শুনে রাম সবাইকে বলে এটা কপিক্যাট কিলার, ওই কিলারকে অনুকরণ করছে। অরবিন্দ জানতে চায় আপনি এতটা শিওর হয়ে কীভাবে বলতে পারেন? তবে রাম প্রথমে কপিক্যাট কিলার বললেও পরে অরবিন্দকে বলে এটাই সেই কিলার। অরবিন্দ জানতে চায় তবে কেউ মরেনি? রাম শুধু বলে দেখা যাক। সিন পরবর্তী দিন। রাম খেয়াল করে কেউ তার বাড়িতে উকি দিচ্ছে, এই জন্য বাইরে এসে দেখে ভেরায়ান। রাম জানতে চায় তুমি এখানে কি করতে এসেছ? তোমাকে না আমি বলেছি যে এখানে আসবে না। ভেরায়ান বলে স্যার আমি ওই লোকগুলোকে ফলো করার সময় আপনাকেও তাদের সাথে দেখেছি, এই দেখুন ফটো। রাম বলে তুমি এখনই ফটোগুলো ডিলিট করে দাও, আর এখানে কখনোই আসবে না, তোমাকে যে কাজ দিয়েছি তাই করো যাও। এরপর ভেরায়ান চলে যায় আর রাম সোজা পোস্টমর্টমকারী ওই ডক্টরের সাথে দেখা করে। ডক্টর জানে শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে। এরপর শরীরের সব রক্ত শুকিয়ে গেলে মুখে কার্ভ করেছে, আর এটা কোনো নাইফ দিয়ে করা হতে পারে। সাধারণত কোনো আঘাতে আমরা ফ্রেগমেন্ট পেয়ে থাকি, কিন্তু এখানে তেমন কিছুই পাইনি, এমনকি সম্ভবত ছুরিটি কখনো পরিষ্কারও করে না। ডক্টর আরও জানায় ও যেমনভাবে খুন করেছে ওকে ট্রেস করার মতো কিছুই রাখেনি। তাতে মনে হচ্ছে ও ভয়ানক এক কিলার। তার মানে ওর দ্বারা যে আরও কোনো খুন হবে না তার কোনো নিশ্চয়তা নেই, কারণ পুলিশও তাকে ধরতেই পারছে না। এরপর ডক্টরের থেকে সব তথ্য নিয়ে
রিপোর্ট সহ রাম বেরিয়ে যায়। তবে কিছুক্ষণ পর আবার ফিরে এসে ডক্টরের কাছে সেম প্রশ্ন করে। ডক্টর বলে, সবই তো আমি তোমাকে বললাম, তোমাকে তো ফাইলে সব দিয়ে দিয়েছি। তবে রাম হাতের ফাইল দেখে বুঝতে পারে সে ভুলে যেতে শুরু করেছে। অন্যদিকে এই খুনকে নিয়ে নিউজ করা হচ্ছে 5 বছর আগে এমন প্যাটার্নে 4টি খুন হয়েছিল, যার মধ্যে 6 বছরের একটি বাচ্চা মেয়েও ছিল। সেম প্যাটার্নে 5 বছর পরে সে খুন হলো। তখন সিবিসিআইডি অফিসার ভেনকাটেশ দাবি করেছিল রং মিস্ত্রি কানি ওই খুনগুলো করেছিল এবং পালাতে গিয়ে তার গুলি খেয়ে মারাও গিয়েছিল। তাহলে 5 বছর আগে যদি ওই খুনি মারা যায়, এখন কে খুন করছে? তাহলে কি পুলিশ তখন মিথ্যা বলেছিল? আবার সে ভেনকাটেশকেও আর পাওয়া যায়নি। তা এখন আঙ্গুল উঠছে পুলিশের দিকেই। আর এই নিউজটি প্রকাশের পরই এক ব্যক্তি ফেমাস হওয়ার উদ্দেশ্যে জোকার বেশে সিবিসিআইডি অফিসে এসে বলে, আমি ইসমাইল ম্যান। সাথে সাথে তাকে অ্যারেস্টও করা হয়। তবে রাম এসে তাকে দেখা মাত্রই বুঝতে পারে এ মিথ্যা বলছে, কারণ রাম ওই কিলারের পায়ে শ্যুট করেছিল, অথচ এই ব্যক্তির পায়ে কোনো সমস্যাই নেই। তাই রাম সোজা বলে দেয় এই কিলার না। কিন্তু অরবিন্দ জানতে চায়, আপনি জিজ্ঞাসাবাদ না করে শুধু দেখেই কিভাবে বলছেন ও কিলার না? রাম শুধু বলে, তুমি কি আমাকে সাহায্য করতে ডেকেছ, নাকি আমার সম্পর্কে তোমার সন্দেহ দূর করতে? যদি আমার উপর বিশ্বাস রাখো, দ্রুত এই কেসটি সলভ করতে পারবে। এরপর সিন রাতে ভেরায়ন বারে একজনের উপর নজর রাখছিল। ওই লোকটি বের হওয়া মাত্রই ভেরায়ন খেয়াল করে তার কারের পিছে আরেকটি কার তাকে ফলো করছে। তাই ভেরায়নও তার পিছু করতে থাকে। অবশ্য কিছু দূর যাওয়ার পর কার দুটি দুদিকে চলে যায়। এজন্য ভেরায়নও তার নিজের বাড়ির দিকে রওনা হয়। আর ওই সময় ওই পিকআপটিকেও দেখা যায় ভেরায়নকে ফলো করছে। ভেরায়ন বাড়ি ফেরার পর জুতা খুলে বসতেই তার দরজায় ও কিলার নক করে। ভেরায়ন জানতে চায় কে? রাম স্যার। কিলার বলে ওঠে হ্যাঁ। কিন্তু ভেরায়নের সন্দেহ হয়, এই জন্য ভেরায়ন রামকে কল করে এবং জানতে চায় আপনি কি আমার বাড়িতে এসেছেন? রাম বলে না তো, আমি তো আমার নিজের বাড়িতে। তখনই ভেরায়ন খেয়াল করে তার পিছের দরজাটা খোলা। তাই ভয়ে ভয়ে ভেরায়ন দরজাটা বন্ধ করতেই দেখে ওই কিলার তার ঘরের মধ্যে আছে। ভেরায়ন জানতে চায় কে তুই? কিলার বলে চিদাম্বারাম। আর শোনা মাত্রই রাম তার কান নিয়ে বেরিয়ে যায়। তবে এতদিন ড্রাইভ না করায় রাম রাস্তা ঠিকমতো চিনতে পারছে না। তারপরও খুঁজে খুঁজে একটি বাড়িতে গিয়ে জানতে পারে এটা তো ভেরায়নের বাড়ি না। এজন্য রাম কান নিয়ে সামনের দিকে যেতে থাকে। ভেরায়নের ফোন এখনও ডিসকানেক্ট হয়নি। ভেরায়নের চিৎকার শোনা যাচ্ছে। অবশেষে এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাম ভেরায়নের বাড়িতেও পৌঁছে যায়। এদিকে কিলার শ্বাসরোধ করে ভেরায়নকে মেরে ফেলেছে। রাম ডাকতেও দরজা না খোলাতে রাম দরজার লক ভেঙে ভিতরে ওই কিলারকে দেখতে পায়। তবে অন্ধকারে তার চেহারা দেখা যাচ্ছে না। রাম তখনও কনফিউজড, তাই জানতে চায় এটা কি ভেরায়নের বাড়ি? কিলার বলে না তো। এই জন্য রাম সরি বলে বেরিয়ে যায়। তবে কারে ফিরে রাম তার রেকর্ডার থেকে ভেরায়নের বাড়ির ঠিকানার রেকর্ডটি শুনতেই সে খেয়াল করে এটাই তো ভেরায়নের বাড়ি। আবার সামনেই বাইকটি পড়ে আছে। তাই রাম দৌড়ে ওই বাইকটি ধরতেই তার হাতে রক্ত লেগে যায়। এরপর ঘরে ফিরেই দেখে কিলার এতক্ষণে ভেরায়নকে নিয়ে পালিয়েছে। এজন্য রাম অরবিন্দকে কল করে বলে দ্বিতীয় খুন হয়েছে। মাদুরাবাট্টির 20 কিলোমিটার এরিয়ার মধ্যে সব গাড়ি তল্লাশি করো। কথা মতো আশেপাশের চেকপোস্টে তল্লাশি শুরু করা হয়। অরবিন্দার কীর্তিও একটি রাস্তার মাথায় এসে দাঁড়িয়ে আছে। আবার রামকেও দেখা যায় একটি ফ্লাইওভারের নিচে এসে বসে আছে। তারা ওয়াকিটকের মাধ্যমে সবার সাথে যোগাযোগ রাখছে। আর তখনই একটি চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই তার ওয়াইফের সাথে ফোনে কথা বলতে বলতে লক্ষ্য করে নিচে একটি অটো থেকে কেউ একটি বডি ফেলছে। অন্যদিকে সেই পিকআপটি রামের দিকে এগিয়ে আসছে। তবে এদিকে বডি দেখতে পেয়ে পুলিশ ওই লোকটাকে ধরে ফেলে। রামও সেরে সব শুনছে। পিকআপটিও রামের কাছে এসেছে, কিন্তু অ্যারেস্টের কথা শুনে রাম আর সিগন্যাল দিচ্ছিল না। তবে যখনই অটো চালক বলে ওঠে আমি কিছু জানি না স্যার, মাত্রই তো একজন প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে এসেছি, তখনই রামের সন্দেহ হয় আর পিকআপটিকে দাঁড়াতে বলে। তবে রাম ওই পিকআপটির কাছে যেতেই পিকআপ থেকে কিলার একটি স্মাইল বল ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। রামও ওয়াকিটকিতে অরবিন্দকে বলে তোমার দিকে একটি মিনি ট্রাক আসছে, এটাতে কিলার আছে। কিন্তু অরবিন্দ বলে স্যার কিলারকে আমরা বডি সহ ধরেছি। এই জন্য অরবিন্দ আর রামের কথায় গুরুত্ব দেয়নি। সিন চলে যায় সিবিসিআইডি অফিসে। অরবিন্দ রামকে বলছে আপনি আর আগের রাম স্যার নেই স্যার, কেস ক্লোজ হয়ে গেছে। কিন্তু রাম বলে এই কেস এত সহজে ক্লোজ হবে না, আর এই ব্যক্তি কিলার না। অটো ড্রাইভার যেমনটা বলছে ও 2 কিলোমিটার আগে একজন যাত্রীকে নামিয়েছে। যদিও খুনি হবে ও তো আর বডি নিয়ে ঘুরবে না। আমরা তো এলাকা সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পারি যেখান দিয়ে ও গিয়েছিল, তাহলে তো সত্যটা প্রমাণ হয়ে যাবে। অবশ্য কথা মতো ওই রুটের সকল সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়। আর সিসিটিভি পর্যবেক্ষণ করে দেখা যায় অটোরিকশার পিছনে একজন মহিলা প্যাসেঞ্জার ছিল। তার মানে এই লোকটা ঠিক বলছে। আর ওই মহিলাকে নামানোর পরই সে বডি তুলেছে। তবে এরপর ট্রাফিক সিগন্যাল সিসিটিভিতে দেখা যায় ওই অটো চালক অটো থামিয়ে পাশে দাঁড়িয়ে বমি করছিল। তখনই ওই পিকআপটি এসে দাঁড়ায় আর সাথে সাথে রঙিন ধোঁয়া ছাড়তে থাকে। ওই ফাঁকেই
কিলার ভেরায়ানের বডিটিকে ওই অটোতে রেখে যায়। এরপর অটো চালকের কাছে জানতে চাওয়া হয়, ওই সময় তুমি কিছু শুনতে পেয়েছিলে? অটো চালক বলে, স্যার রঙিন ধোয়া ছিল, আমি তো ভেবেছিলাম পার্টি করছে, সাথে হরর মুভির নানে ভেরিভান গানটিও চলছিল। আর এরপরই আমাদের একটি জায়গা দেখানো হয় যেখানে ওই গানটি বাজছে। এদিকে অটো চালক যখন নির্দোষ দেখা যাচ্ছে, এই জন্য রাম বলছিল আমার মনে হয় কেস থেকে সরে যাওয়া উচিত। কিন্তু অরবিন্দ বলে, না স্যার, আসলে আমি অটো চালককে কিলার ভেবে আপনার কথায় গুরুত্ব দেইনি। রাম বলে, তারপরও আমিও তো তাকে ধরতে পারতাম, কিন্তু আমি ধরতে পারিনি। অরবিন্দ বলে, স্যার আপনি যদি কেস থেকে সরে যেতেই চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি করে জানলেন যে আরেকটি খুন হয়েছে আর কিলার বডি নিয়ে পালিয়েছে? তবে রাম শুধু বলে, আমি চাই না আমার জন্য আর কারো খুন হোক, আমি যদি এখানে থাকি আমি যা বলবো তুমি কিছুই বুঝতে পারবে না, বলে রাম সেখান থেকে চলে যায়। এদিকে আমাদের সেই কিলারকে দেখানো হয় মর্চুয়ারিতে থাকা একটি লাশের মুখ কেটে স্মাইল বানিয়ে রেখেছে। অন্যদিকে অরবিন্দরা ভেরাইয়ার বাড়ি তল্লাশি করছে, কিন্তু কোনো এভিডেন্সই পাওয়া যায় না। তাদের ধারণা খুন এখানে হয়নি। তবে ঘরে ভেরাইয়ার ফোন পাওয়া যায়। ভেরাইয়ার নাতনি দীপা বলে, দাদা কখনো ফোন রেখে বাইরে যায় না। আবার প্রতিবেশীরা বলছে ভেরাইয়া কাল বাড়িতেই ছিল না। তবে অরবিন্দের কথা, কোনো কাজ বা ঘুরতেও তো যেতে পারে। দীপা বলে, না স্যার, তার কোনো বন্ধু নেই, আর রিটায়ার করার পর কোনো কাজ থাকারও কথা না। তবে দীপা আরও জানায়, কয়েকদিন আগে আমি একটি কোর্সে জয়েন করার কথা বলেছিলাম, আর শেষ সময়ে দাদা তার ফিসও জোগাড় করেছিল। অরবিন্দ বলে, তুমি ঘরটি ভালো করে চেক করে দেখো, ঘরে আনইউজুয়াল কিছু পাও কিনা। এই জন্য দীপা ঘরে গিয়ে পুরো ঘর তল্লাশি করে। তখনই দীপা ওই 4 জনের ফাইল আর আলমারিতে থাকা রামের দেওয়া টাকাগুলো পায়। আবার ভেরাইয়ার শু দেখিয়ে বলে, রিটায়ার্ড হওয়ার পর আমি 8 বছরের দাদাকে এই শু পরতে দেখিনি। সাথে টাকা আর ফাইলটাও দেখায়। এরপর ফোনটি আনলক করে দেখা যায় ভেরায়ান লাস্ট রামের সাথে কথা বলেছিল। এই জন্য অরবিন্দ ওই ফাইলটি নিয়ে রামের বাড়িতে চলে যায় এবং ফাইলটি দেখিয়ে রামকে বলে, ফার্স্ট ভিকটিমের ফাইলটা আমরা রিটায়ার্ড ক্লার্ক ভেরায়ের বাড়িতে পেয়েছি। আবার ফোন বলছে, গত 2 সপ্তাহে আপনাদের মাঝে 10 বার কথা হয়েছে, এমনকি খুনের কিছু সময় আগেও আপনার সাথে কথা হয়েছে, আর তার 30 মিনিট পর আপনি আমাকে কল করে বলেছেন যে খুন হয়েছে। আবার আপনার সিম কার্ডও ওই লোকেশনে ছিল। কিন্তু রাম কিছু বলছে না দেখে অরবিন্দ হ্যান্ডকাপ বের করে টেবিলে রাখে এবং বলে, দেখুন স্যার, আমি জানি আপনি খুনি না, কিন্তু এই খুন আর খুনি সম্পর্কে আপনি ভালো করেই জানেন, আর এজন্যই আপনি প্রথম দিনই বলেছিলেন পুরাতন খুনি জীবিত। ওই কিলার যদি জীবিত থাকে তাহলে আমার বাবা কাকে মেরেছিল? এসব কথার পর অরবিন্দ বলে, এই সকল ডকুমেন্টস দিয়ে আমাকে আপনার বিরুদ্ধে ইনকোয়ারি করতে বাধ্য করবেন না। এরপর রাম বলে, তোমার বাবা আমার দেখা বেস্ট একজন অফিসার ছিল, শুধু আমাদের অফিসেই না, তোমার বাবার সুনাম পুরো স্টেট জুড়ে ছিল। আমি তার থেকে অনেক কিছু শিখেছি। যারা সবসময় জিতে এসেছে, ছোট একটি হারও তাদের জন্য অনেক বড় ইস্যু হয়ে দাঁড়ায়। কিন্তু ওই সময় যেটা হয়েছিল সেটা কোনো ছোট ইস্যু ছিল না। ওই সময় 3টি খুন হলে কেসটি আমাদের ব্রাঞ্চে চলে আসে, আর কেসটি আসায় ভেঙ্কটেশকে চিন্তিত দেখে রাম বলছিল, স্যার এটা সলভ না করলেও চলবে, আপনি শুধু আমাদের পাশে থাকবেন। কিন্তু ভেঙ্কটেশের কথা, কেস নিলে সেটা সলভ করতেই হবে। সামনে আমার রিটায়ারমেন্ট, আমি সেই সুনাম নিয়ে যেতে যাচ্ছি, কিন্তু ডিজিপি তার আগে আমার নাম খারাপ করতে চাইছে। ভেঙ্কটেশের জীবনে কোনো কেস আনসলভ থাকেনি, কিন্তু মাত্র 7 দিনে এই কেসটি সলভ করা সম্ভব নয়। তাই ভেঙ্কটেশ ডিজিপিকে বলে দেয় এই কেসটি সে নিতে পারছে না, কিন্তু ডিজিপির প্রেশারে তাকে বাধ্য হয়ে কেসটি নিতে হয়েছিল। রাম বলে, একদিকে ডিজিপির প্রেশার, আবার তোমার বাবাও কোনো মতেই কেসটি আনসলভ রাখতে চাচ্ছিল না। সে এই কেস নিয়ে পুরো উঠে পড়ে লেগেছিল। তখন 3টি খুন হয়েছিল, তবে এরপরে আরেকটি খুন হয়। বলার সময় রামের হাত কেঁপে উঠছিল। রাম বলে, আমার খুব কাছের একজনের খুন হয়, আমি কেস থেকে সরে আসি। আর এরপরে আমি নিউজে দেখি তোমার বাবা ওই সাইকো কিলারকে গুলি করে মেরে ফেলেছে। কিন্তু কেসটি ক্লোজ হওয়ার 2 দিন পর আমার বাড়িতে এক মহিলা আসে। মহিলাটি এসেই বলে, আমি কানির স্ত্রী, আপনাদের ভেঙ্কটেশ স্যার সেদিন আমাদের বাড়িতে এসেছিল। সে 15 লক্ষ টাকা দিয়ে আমার স্বামীকে ওই সকল খুনের দায় স্বীকার করে নিতে বলেছিল। রামও এখন বুঝতে পারছে ভেঙ্কটেশ কেসটি সলভ করতে সব সেট আপ করেছিল। কানির স্ত্রী ওই টাকাগুলো দিয়ে বলে, আমার এই টাকা চাই না, তারা কি আমার স্বামীকে এনে দিতে পারবে? রাম ওই টাকাগুলো দিয়ে বলে, এটা তোমার কাছেই রাখো, ওই সাইকো কিলার এখনও জীবিত জানতে পারলে একটা বড় ইস্যু তৈরি হবে। তোমার সাথে যেটা হয়েছে তা মোটেও ঠিক হয়নি। আমি কথা দিচ্ছি, আমার সাধ্যমতো যতদূর যা করতে পারি আমি করব। এরপর রাম ভেঙ্কটেশের সাথে দেখা করে এবং বলে, ওই বাচ্চাটা আমার সব কিছু ছিল, ওর খুনি এখনও ঘুরে বেড়াচ্ছে। ভেঙ্কটেশ বলে, দেখো রাম, আমি শুধুমাত্র ডিজিপির জন্যই এই মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি মানছি আমি যা করেছি তা অন্যায় করেছি। ওই সাইকো কিলারকে আবার ধরতে পারবো। আর আমি তো ওই পরিবারকে 15 লক্ষ টাকা দিয়েছি, লাগলে আরও দিব। ও বেঁচে থাকলে পরিবারের জন্য কি করতে পারত। কিন্তু রামের কথা, সেটা আপনার বিষয় না, ওদের ভাগ্য নির্ধারণ করার আপনি কে?
বেনকারেশ বলে, মানছি আমি অন্যায় করেছি, তুমিও কেস থেকে সরে গেলে, আমারই বা কী করার ছিল। এখন আমি অফিসিয়ালি রিটায়ার করছি, এরপর আমরা একসাথে ওই কিলারকে ধরতে পারবো। রাম বলে, আপনার কি মনে হয় ওই কিলার চুপ বসে থাকবে? বেনকারেশের কথা, ও এখন ভাবছে ওর জন্য চুপ থাকাটাই বেটার হবে, তাই ও ধরা দিতে আসবে না, আপাতত কিছুদিন চুপই থাকবে। কিন্তু রামের কথা, আপনি তো এই ক্রেডিট নিয়ে সবার সামনে হিরো সেজে চলে যাচ্ছেন, এটা তো ঠিক না। বেনকারেশ বলে, দেখো, এখন কোনটা ঠিক কোনটা বেঠিক এটা দেখার মতো সময় নেই। কাল আমার রিটায়ারমেন্ট, পার্টিতে এসে কথা বলবো, নাকি তুমি সবার কাছে প্রকাশ করে পাবলিকের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চাও? রাম কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরবর্তী দিন রিটায়ারমেন্ট পার্টিতে সবাই ভেনকাটেশকে বাহবা দিচ্ছে, প্রশংসিত করছে, কিন্তু রাম এক কোণে গিয়ে চুপ করে বসে আছে। এর মধ্যেই ভেনকাটেশের একটি কল এলে ভেনকাটেশ পাশে চলে যায়, আর ভেনকাটেশকে চিন্তিত দেখে রাম গিয়েও জানতে চায়, স্যার আপনার কি হয়েছে? ভেনকাটেশ বলে, ওই কিলার কল করেছিল, আমাকে এখনই টপসিলে যেতে বলছে। রাম বলে, আমিও যাব আপনার সাথে। এরপর দুজনেই ওই জঙ্গলে যায়, দুজনই গান নিয়ে ওই কিলারকে খুঁজছিল। তবে তখনই ভেনকাটেশ পিছে থেকে রামকে শ্যুট করে দেয় এবং বলে, আমি জানি তুমি চুপ থাকার লোক না, তুমি সত্যিটা প্রকাশ করে দিবে। আমি রিটায়ার হয়ে সত্যিটা প্রকাশ পেলে বউ বাচ্চার সামনে মুখ দেখাতে পারবো না, আর তুমি ওই বাচ্চার মৃত্যু নিয়ে বেশি ইমোশনাল হয়ে পড়েছ, আমার আর কোনো অপশন নেই। তবে ভেনকাটেশ আবার গুলি করার আগেই রাম তার গানটি কেড়ে নেয়। এরপরও ভেনকাটেশ আরেকটু গান বের করতে যাচ্ছিল, আর এটা দেখে রাম তার বুকে শ্যুট করে দেয়। ভেনকাটেশও সাথে সাথে গড়িয়ে নিচে চলে যায়। এরপর রাম তাকে চেক করতে গিয়ে দেখে মুখে কাটা দাগ, আর পাশে দিয়ে একটি জিপ যাচ্ছে, তার মানে ওই কিলার। আর এরপর ওই কিলারকে ধরতে গিয়েই রামের অ্যাক্সিডেন্টই হয়েছিল। সিন প্রেজেন্টে। রাম বলে, এরপর আমি জানতে পারলাম তোমার বাবার বডিটি আর পাওয়া যায়নি। অরবিন্দ জানতে চায় কিলার আর আপনার সাথে কোনো সময় কন্ট্যাক্ট করেছিল। রাম বলে, না, তবে এখন যে খুনগুলো হচ্ছে সেই করছে। অরবিন্দ ফাইল দেখে জানতে চায়, তার মানে এর মধ্যে যে কেউ এখন মরতে যাচ্ছে। রাম বলে, আমি জানি না। অরবিন্দ বলে, দেখুন স্যার, আমার বাবাকে আপনি মেরেছেন, তার লাশটা পর্যন্ত পাওয়া যায়নি। তারপর আমি শান্তভাবে কথা বলছি, কারণ সে একটা ভুল করেছিল। তার মানে এই না আপনার প্রতি আমার রাগ কমে যাবে? সত্যিটা বলুন, এরপর ওদের মধ্যে কে মরতে যাচ্ছে? রাম আবারও জানি না বললে অরবিন্দ আবারও বলে, আপনি আমাদের থেকে 2 ধাপ এগিয়ে তদন্ত করেছেন, ওই খুনি সম্পর্কে আমাদের থেকে আপনি ভালো জানেন। রামের মাথার মধ্যে তখন ওই বাচ্চাটার কথা ভেসে আসছিল। রামও কিছু বলতে পারছে না, এজন্য অরবিন্দ চলে যায়। তবে অফিসে ফিরে সিদ্ধান্ত নেয় তারা রামের পাস সম্পর্কে তদন্ত করবে, সাথে পুরাতন সিরিয়াল কিলারের ওই কেসটিও তারা তদন্ত করে দেখবে এবং ওই ফাইলে থাকা ব্যক্তিগুলোকেও নজরে রাখবে। এরপর তারা তাদের মতো করে তদন্ত শুরু করে। 5 বছর আগে যারা যারা খুন হয়েছিল সেখানে গিয়ে গিয়ে সবার তথ্য নিতে শুরু করে। এরপর সবার তথ্য নিয়ে অরবিন্দ কীর্তিকে দেখায় যে 5 বছর আগে 4টি খুন হয়েছিল, সবগুলো ছিল একই এলাকায়। আবার তার 3 মাস পর ভিন্ন স্থানে 3টি খুন হয়েছে। আবার এখন যেগুলো হয়েছে তাও একই এরিয়াতে। আর এখানে সবথেকে কমন বিষয় হচ্ছে, রাম যখন যেখানেই বাসা নিয়ে থেকেছে প্রতিবারই রামের বাড়ির আশেপাশে এলাকাগুলোতেই খুন হয়েছে। তার মানে রাম এইসব ভিকটিমদের সম্পর্কে জানতে পারে। অরবিন্দ কীর্তিকে একটি পত্রিকাও দেখায় যেখানে একটি বাচ্চা মেয়ে খুন হয়েছিল, আর এই বাচ্চা মেয়েটি সেই নার্সের মেয়ে যাকে রাম বিয়ে করতে চেয়েছিল। তবে মেয়ের মৃত্যুর শোকে সে আত্মহনন করেছিল। রাম যেমনটা বলেছিল যে ওই বাচ্চার খুনের পরই সে কেস থেকে সরে গিয়েছিল, কিন্তু প্রশ্ন হচ্ছে এত বছর পরে সে কেন ভেরাইয়ের সাথে দেখা করতে গেল? এমনকি রাম মুরুগানকেও বলে রাম স্যারের বই রিলিজ করার পর থেকেই এই খুনগুলো হয়েছে। আবার ফরেন্সিক টিমও শিওর আগের খুন আর এখনকার খুন একজনই করছে। কিন্তু মুরুগানের কথা, ওই কেসটি ক্লোজ হয়ে গিয়েছিল, ওই কেসের জন্য স্টেটে আমাদের যথেষ্ট সুনামও হয়েছিল। তারপর অরবিন্দের কথা, রামের অ্যাক্সিডেন্টের পর থেকে যতদিন পর্যন্ত সে অসুস্থ ছিল ততদিন কোনো খুন হয়নি। আবার সে যখন অ্যাক্টিভ হলো তখনই খুন শুরু হলো। আবার ভেরাইয়ের খুনের ব্যাপারেও সে কোনো জবাব দিচ্ছে না, এমনকি সে খুনির সম্ভাব্য টার্গেট সম্পর্কেও জানে। তার মানে সে খুনের সাথে ইনভলভ থাকতে পারে। এই জন্য রামকে হাউস অ্যারেস্ট করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর রামও পরবর্তী দিন তার ঘরের সামনে 2জন কনস্টেবলকে দেখে কীর্তিকে ফোন করে। কীর্তি বলে, স্যার, সিনিয়র অফিসাররা মনে করে আপনি সিরিয়াল কিলিংয়ের সাথে সম্পৃক্ত, তাই আপনাকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে। যতদিন কেসটি ক্লোজ না হচ্ছে আপনি বের হতে পারবেন না। কিন্তু রাম বলে, দেখো, আমি কোনো ক্রিমিনাল না, একজন পুলিশ অফিসার, আর আমাকে ডক্টরের কাছে যেতে হবে, আমার স্ক্যান করাতে হবে। অবশ্য কীর্তি ডক্টরের কাছে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। এদিকে রাম চিন্তা করছে, সে যদি গৃহবন্দী থাকে সে কখনোই খুনিকে ধরতে পারবে না, তাই কোনোভাবে খুনিকে ওর নেক্সট টার্গেটের দিকে এগিয়ে নিতে হবে, আর তাও তার গোপনে। এজন্য রাম একটি প্ল্যান করে, আর হসপিটালে গিয়ে সকল মিডিয়া ডেকে সে মিডিয়াকে বলে, আমি ডিপার্টমেন্টের সাথে থেকে সিরিয়াল কিলারের কেসটি সলভ করতে কাজ করছি। 2 দিন আগেই আমি ওই কিলারকে দেখেছি। 5 বছর আগে খুনের ধরন আর এখনকার খুনের ধরন সম্পূর্ণ আলাদা। পুরনো কিলারের সাথে নতুন কিলারের কোনো কানেকশনই নেই।
এখনকার কিলার মূলত একজন কপিক্যাট কিলার। রাম মিডিয়ার উদ্দেশ্যেটাও বলে 5 বছর আগে আমাদের অফিসার ভেনকাটেশ যে কেস সলভ করেছিল তা নিয়ে ডিপার্টমেন্টের বদনাম করবেন না। সে একজন হিরো ছিল, তাকে নিয়ে যে কোনো খারাপ কথা আমি সহ্য করতে পারবো না। আর অফিসিয়ালি আমি ডিউটিতে জয়েন করেছি। এদিকে মুরুগান বলছে ওকে সেই অনুমতিটা কে দিল। অবশ্যই ইন্টারভিউ দেখার পর কীর্তি রামের বাড়ি থেকে জানতে চায় যে আপনাকে কি আমি এজন্য ডক্টরের কাছে পাঠিয়েছিলাম। রাম ঘরের দরজাটা বন্ধ করেও কীর্তিকে বলে তোমার কথাটা সঠিক, খুনির সাথে আমার কানেকশন আছে। আর কি সেই কানেকশন তা জানার জন্য আমি এসব করেছি। ওই কিলার শুধু তাদেরই খুন করছে যাদের আমি চিনি। এই জন্য ওই কিলারকে ধরতে ভেরাইনের সাহায্য নিয়ে আমি ওই 4 জনকে বলির বকরা বানিয়েছিলাম। এমনিতেও তারা এরই প্রাপ্য ছিল। প্রতিবারও যখন খুন করে আমি ওর সম্পর্কে নতুন নতুন তথ্য পাই। তাই এবার আমি একটি বড় রিস্ক নিয়েছি। আমার খুব কাছের একজনকে ওর টার্গেট বানিয়ে পাঠিয়েছি, কিন্তু ও খুন হবে না। কীর্তি জানতে চায় কে সে। রাম বলে অরবিন্দ। ওই কিলার যে কপিক্যাট কিলার না তা প্রমাণ করতে ও এখন এমন একজনকে খুঁজবে যে পুরনো কেসের সাথে সম্পৃক্ত। রাম ভেনকাটেশের স্টোরিটাও শেয়ার করে বলে শুধু আমি আর ওই কিলারই এই বিষয়ে জানি, তাই সত্যিটাকে সামনে আনতে ও অরবিন্দকে টার্গেট করবে। অন্যদিকে অরবিন্দকে দেখা যায় ওই বাচ্চা মেয়েটা তদন্ত করতে তার মা যে হসপিটালে চাকরি করতে সেখানে গিয়েছে। বাচ্চার মায়ের ফটো দেখালে একজন বলে ওর নাম চিত্রা, এখানেই নার্স হিসেবে চাকরি করত। বাচ্চাটা খুন হওয়ার পর বাচ্চার সৎকারের দিনই ফাঁস নিয়ে মারা গিয়েছিল। মেয়েটা খুব ভালো ছিল। অরবিন্দ জানতে চায় ওর পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু জানেন। তখন পাশে থেকে একজন লোক মর্চুয়ারিতে কাজ করা প্রভুর কথা বলে যে ও চিত্রা সম্পর্কে অনেক ভালো জানে। এই জন্য অরবিন্দ মর্চুয়ারিতে যায়। আর আমরাও দেখতে পাই এই সেই স্থান যেটা আমরা আগে দেখেছিলাম। আর এই ব্যক্তির নামই হচ্ছে প্রভু। অরবিন্দ বাইরে গিয়ে কথা বলতে চাচ্ছিল, কিন্তু প্রভু বলে যা বলার এখানেই বলুন। এই জন্য অরবিন্দ জানতে চায় চিত্রাকে কিভাবে জানো। প্রভু বলে আমাকে ভাইয়ের মতো জানতো। অরবিন্দ চিত্রার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চায়, মানে কোনো অ্যাফেয়ার ছিল কিনা। প্রভু না বলে দেয়। তবে অরবিন্দ যখন জানতে চায় ও কাকে বিয়ে করতে চেয়েছিল তা জানো, আর ও কি তখন আপসেট ছিল। এবার প্রভু একটু রেগে বলে চেহারা দেখে কিভাবে বুঝবো কার মনের মধ্যে কি আছে। প্রভু মূলত অরবিন্দকে অ্যাভয়েড করছিল। এজন্য অরবিন্দের মনের মধ্যে একটু সন্দেহ জাগে। এজন্য অরবিন্দ বলে ও কাজ করতো নার্স ডিপার্টমেন্টে আর তুমি এখানে, কিন্তু সবাই বলছে তুমি ওর সম্পর্কে অনেক ভালো জানো। ও কাকে বিয়ে করতে চাচ্ছিল তা জানো না। প্রভু বলে দেখুন স্যার, আপনি যদি আমার সম্পর্কে জানতে চান অন্য কারোর কাছে জিজ্ঞাসা করুন। আপনি কীভাবে বিশ্বাস করবেন যে আমি সত্যি বলছি। অরবিন্দ বলে তুমি বললে তুমি ওর ভাইয়ের মতো, কিন্তু এত বড় একটা ইনসিডেন্ট ঘটার পরও আমি যখন প্রশ্ন করতে এলাম তোমার মধ্যে কোনো দুঃখ দেখতে পেলাম না। প্রভু বলে আমার কাজের ধরনই এমন, এখানে যারা আসে কেউই তার দুঃখ কষ্ট শেয়ার করে না। এরপর অরবিন্দ প্রভুকে তার কার্ড দিয়ে বলে যায় যদি চিত্রার সম্পর্কে কিছু মনে পড়ে আমাকে কল করো। আর অরবিন্দ যেতেই দেখা যায় প্রভু এই লাশটার মুখ কেটেও স্মাইল বানিয়ে রেখেছে। এদিকে রামের থেকে সব জানার পর কীর্তি বলছিল তাহলে তো অরবিন্দ বিপদে আছে, ডিপার্টমেন্টকে জানানো উচিত। কিন্তু রামের কথা তাহলে কিলার অ্যালার্ট হয়ে যাবে। আর আমার মধ্যে পুলিশের আগুন এখনও জ্বলছে, ওর কিছুই হবে না। তুমি আগে আমাকে হাউস অ্যারেস্ট থেকে মুক্ত করার ব্যবস্থা করো। এরপর কীর্তি চলে যায়। আর রাম পুরনো কেস ফাইল স্টাডি করতে গিয়ে কানির স্ত্রীর ফটোটি দেখতে পায় এবং সন্দেহ করে কানির স্ত্রী তো সবই জানে, তার মানে কিলার এখন কানির স্ত্রীকে খুন করতে পারে। এই জন্য রাম সাথে সাথে বেরিয়ে যায়। কিন্তু এতক্ষণে প্রভু কানির স্ত্রীর পিছু করতে শুরু করেছে। এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য কানির স্ত্রী যখন দ্রুত চলে যাচ্ছিল তখনই প্রভু তাকে ধাক্কা দিলে সোজা রামের কারের উপর গিয়ে পড়ে। রামও নিয়ন্ত্রণ হারিয়ে এমনভাবে আটকা পড়েছে সে কোনোভাবে কার থেকে বের হতে পারছে না। এরপর প্রভু নেমে এসে রামকে দেখে একবার মুচকি হাসে এবং রামের চোখের সামনেই কানির স্ত্রীকে তুলে নিয়ে চলে যায়। আর এর পরবর্তী দিনই অরবিন্দরা যখন শপিং শেষে বাড়িতে ফিরে তারা দরজা খুলেই দেখে ঘরের মধ্যে কানির স্ত্রীর লাশটি ঝুলছে। তাকেও সেম প্যাটার্নে মারা হচ্ছে। সাথে একটি বোর্ডে লেখা রয়েছে সত্যিই কি আমি মারা গেছি, এখন সত্যিটা প্রকাশ করার সময় এসেছে। তবে আরেকটা হাসি এখনও বাকি। এই খবর পেয়ে পুলিশ মিডিয়া সব এসে জড়ো হয়। মিডিয়ার প্রশ্ন তাহলে কি আপনারা মিথ্যা বলেছিলেন। অবশ্য পুলিশের কথা এটা কপিক্যাট কিলার। অন্যদিকে রামকে দেখা যায় তার রেকর্ডারটি অন করে ডয়ারে রেখে দিচ্ছে। এদিকে প্রভু রামের বাড়িতে রামকে মারতে এসেছে। প্রভু হাঁটতে হাঁটতে উপরে গিয়ে দেখে রাম এখানেই সব তদন্ত করছে। প্রভু বলে ভালো, মাথায় এত বড় আঘাত পাওয়ার পরও আপনার পুলিশের ব্রেন নষ্ট হয়নি। আমাকে ধরতে এত কষ্ট করেছেন, কিন্তু আমি কি কিছু করেছি? আপনি ভেনকাটেশকে মেরেছেন, আমি কি কাউকে বলেছি? উল্টো আপনার হয়ে বডিটিকে লুকিয়ে রেখেছি। বলেই প্রভু ছুরি বের করে রামকে মারতে যায়। আর এরপর শুরু হয় দুজনের মধ্যে ফাইট। এক পর্যায়ে রাম প্রভুর গলা চেপে ধরে। তখন প্রভু বলে আপনি জানতে চান না কেন আমি সব করেছি, আর আমি আপনার লাইফের সাথে কিভাবে কানেক্টেড? যদিও আমি বললেও আপনি সব ভুলে যাবেন, তারপরও এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যা আপনার জানা উচিত। আর এখানেই আমরা প্রভুর সম্পর্কে সব জানতে পারি। প্রভু বলে আমার দুটি জীবন,
দুঃখ আর কান্না। আমি জীবনে হাসি উপভোগ করিনি। যারা আমার সাথে হাসি মুখে কথা বলতো কিছুদিন পর আর হাসি মুখ থাকতো না। তাই আমি ওদের মুখে শেষবার আমার জন্য হাসি দেখতে চাইতাম। আর এজন্যই প্রভু তাদের খুন করে তাদের মুখ কেটে হাসির চেহারা বানাতো। এমনকি প্রভু যাতে এটা করতে পারে সেজন্য প্রভু ডোমের চাকরি নেয়, কারণ এখন তার চারপাশে যারাই থাকবে সবাই হাসি মুখে থাকবে। এজন্য প্রভু বেশ খুশিতেই ছিল। আর এরপরই প্রভুর জীবনে চিত্রা আসে। প্রভু যে কাজ করত সেজন্য প্রভুর সাথে কেউ বসতো না। সেখানে চিত্রা প্রভুর পাশে বসে প্রভুর সাথে খাবার শেয়ার করত। প্রভু মর্চুয়ারির জানালা দিয়ে চিত্রাকে দেখত। একদিন চিত্রা প্রভুকে দেখে মুচকে হাসে, আর সেখান থেকেই প্রভু তার প্রেমে পড়ে যায়। তবে একদিন প্রভু চিত্রার বাড়িতে গিয়ে দেখে চিত্রার জানু নামে 6 বছরের একটি মেয়েও আছে। তবে সবকিছু উপেক্ষা করে একদিন সবার সামনেই চিত্রাকে সে বলে ফেলে, তুমি আমাকে বিয়ে করবে। তবে এরপর চিত্রা প্রভুর সাথে দেখা করে বলে, দেখো প্রভু, আমি এখনই তোমাকে কথা দিতে পারবো না। আমার মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে আমার কোনো সমস্যা নেই। এই খুশিতে প্রভু চিত্রার বাড়িতে গিয়ে জানুর সাথে খেলতে থাকে। কিন্তু তখনই রামের আবির্ভাব ঘটে। আর রামকে দেখা মাত্রই চিত্রা ওই বরটি ফেলে রামের দিকে ছুটে যায়, কারণ রাম পাশের বাড়িতেই থাকত। আর রাম জানুকে খুবই স্নেহ করত। এমনকি জানু প্রায়ই রামের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ত। তেমনি আজও ঘুমিয়ে পড়েছে। রামও জানুকে দিতে এলে জানু কিছুতেই রামের কোল থেকে নামতে চাচ্ছিল না। এজন্য রাম কোলে নিয়ে এদিক ওদিক হাঁটছে। এসব দেখে প্রভুর ভিতরেও কষ্ট হচ্ছে। এরপর একদিন প্রভু জানুর জন্য একটি ডল নিয়ে এলে চিত্রা জানুকে বলছিল, এই আঙ্কেল যদি আমার সাথে থাকে কেমন হবে বলো তো? কিন্তু জানু বলে, কেন? রাম আঙ্কেলকে রাখো। আমি তাকে অনেকবার বলেছি তুমি তাকে বিয়ে করো না কেন? তবে জানুর মুখে রামের কথা শুনে প্রভু ওই ডলটি ছুঁড়ে মারতেই জানুর চোখে গিয়ে লাগে। এর জন্য জানু রাগ করে রামের কাছে চলে যায়। প্রভুও তার পিছে পিছে যায়। জানু রামের কাছে গিয়ে বলছিল, তুমি আমাকে পছন্দ করো, আমি যা বলবো তুমি তাই শুনবে? রাম বলে, অবশ্যই শুনবো। জানু বলে, আমার মা মনে করে আমার একটা বাবা থাকা দরকার, তুমি আমার মাকে বিয়ে করবে? রাম বলে, দেখো, এসব কথা বাচ্চাদের বলতে নেই, তোমার মা শুনলে রাগ করবে। জানু জানতে চায়, মা যদি রাজি থাকে তোমার সমস্যা নেই তো? তুমি যদি সবসময় আমাকে তোমার কাছে রাখতে চাও তাহলে তো অবশ্যই আমার মাকে তোমার বিয়ে করতে হবে। এদিকে জানুর এসব কথা শুনে প্রভুর রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। কিন্তু চিত্রা পরবর্তী দিনই প্রভুকে বোঝায় যে আমার মেয়ে আস্তে আস্তে তোমাকে মেনে নিবে, তুমি ওকে একটু সময় দাও। এর মধ্যে সিরিয়াল কিলিংয়ের কেসের সন্দেহ করে পুলিশ কয়েকজনকে অ্যারেস্ট করে। এর মধ্যে প্রভুও ছিল। কিন্তু রাম সবার ডিটেলস নিয়ে সবাইকে ছেড়ে দেয়। আর এরপরই প্রভু জানুর জন্য একটি পুতুল নিয়ে চিত্রার বাড়িতে যায়। এদিকে চিত্রা তখন হসপিটালে। প্রভু তখন জানুকে বলছিল, আঙ্কেল একদম বদলে গেছে, তুমি যদি অনুমতি দাও তোমার মা আমাকে বিয়ে করবে। এরপর আমরা একসাথে থাকবো, তোমাকে বাইরে নিয়ে যাব, খেলা করব। কিন্তু জানু বলে, মা তো রাম আঙ্কেলকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। প্রভু বলে, তুমি তোমার মাকে বললে ও ডিসিশন চেঞ্জ করবে। কিন্তু জানু বলে, আমি তা বলতে পারবো না। প্রভু আবারও বলে, দেখো বাবা, তোমার মা আমাকে পছন্দ করে, মায়ের জন্য তো তুমি অন্তত বলবে। জানু বলে, আমাকে ভয় দেখালে এখনই মা চলে আসবে, আমি মায়ের কাছে বলে দিব। প্রভু বলে, তোমার মা এখন আসবে না, আমার প্রশ্নের উত্তর দাও। জানু সোজা বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না, তুমি চলে যাও। তখনই প্রভু উত্তেজিত হয়ে যায় এবং বলে, আমি তোকে ভয় দেখাচ্ছি? হ্যাঁ। এবার অবশ্য জানু ভয় পেয়ে যায়। তবে প্রভু যতই জানুকে বোঝাতে চেষ্টা করে, তার ভিতর থেকে ভয় কাটানোর চেষ্টা করে, ততই জানু তার থেকে ভয় পাচ্ছে। এমনকি জানু দরজা খুলে বাইরে যেতেও চেষ্টা করে। প্রভুর নিজের রাগ থামিয়ে জানুর পায়ের কাছে মাথা নত করে অনুরোধ করছিল, তুই আমাকে মেনে নে, তোর মাকে বল। কিন্তু জানু প্রচণ্ড ভয় পেয়ে দরজা খুলে বাইরে চলে যায়। প্রভুও জানুর পিছু করতে থাকে। একসময় জানু রাস্তার পাশে জঙ্গলের ভিতর দিয়ে দৌড়াতে থাকে। প্রভু এসে জানুকে থামিয়ে মানানোর চেষ্টা করছিল। আর তখনই রাম বাড়ি ফিরছিল। রামের বাইকের শব্দ পেয়ে জানু রাম আঙ্কেল বলে ডাকতেই প্রভু জানুর মুখ চেপে ধরে। রামও শব্দ পেয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে সেখান থেকে চলে যায়। আর এদিকে নাক চেপে ধরায় নিঃশ্বাস বন্ধ হয়ে জানু মারা গেছে। আর প্রভু যখন এটা বুঝতে পারে প্রভু প্রচণ্ড কান্না করে। তবে এরপরে সে চিন্তা করে, ভালোই তো হয়েছে, ও যেহেতু মরে গেছে তাহলে চিত্রা তো এখন আমার তো আর চিত্রাকে পেতে কোনো বাধা নেই। তবে জানুর লাশটি ফেলার আগে প্রভু জানুর মুখে হাসি দেখতে চেয়েছিল, তাই জানুর মুখ কেটেও স্মাইল বানিয়ে ফেলে রাখে। পরবর্তী দিন অন্যদের সাথে প্রভু চিত্রার বাড়িতে আসে। আর চিত্রা একমাত্র মেয়ের মৃত্যুটি সহ্য করতে না পেরে নিজের ঘরে গিয়ে ফাঁস নিয়ে মারা যায়। প্রভু বলে, এরপর আমি একা হয়ে গিয়েছিলাম, আপনাকেও তো তেমনি একা থাকতে হবে তাই না? পুলিশ যেদিন আমাকে অ্যারেস্ট করেছিল আমি ভেবেছিলাম সেদিনই আমার শেষ দিন, কিন্তু আপনি আমাকে মুক্ত করে ওই মেয়েকে খুন করার পারমিশন দিয়েছিলেন। শোনা মাত্রই রাম প্রভুকে মারতে শুরু করে। এদিকে কীর্তি আর অরবিন্দ কেস নিয়ে আলোচনা করছিল। তখনই বোর্ডের লেখাটা পড়ে অরবিন্দ ধারণা করে লাস্ট ইসমাইলের কথা বলছে, তার মানে এটা রামই হবে। তাই তারা সোজা রামের বাড়িতে চলে আসে। এদিকে প্রভু জানাল দিয়ে লাফিয়ে পালিয়ে যায়। আর রামও তাকে ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে অরবিন্দ রামকে হসপিটালে নিয়ে যায়।
এর কিছুক্ষণ পর রামের জ্ঞান ফেরা মাত্রই রাম খেয়াল করে তার রেকর্ডারটি পাশেই রয়েছে। এদিকে প্রভু যখন সবকিছু বলছিল তখন তার রেকর্ডার অন থাকায় সব রেকর্ড হয়ে গিয়েছে। এরপর রাম সেই রেকর্ডগুলো শোনা মাত্রই হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর রাম যাতে ভুলে না যায় এর জন্য ড্রাইভ করার সময় বারবার রেকর্ড করতে থাকে, ওকে আমার মারতে হবে, ওকে আমার মারতে হবে। এদিকে প্রভুকে দেখা যায় মর্চুয়ারিতে এসেছে, তবে মর্চুয়ারিতে ঢোকা মাত্রই রাম এসে পড়ে। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়। বেশ কিছুক্ষণ ফাইটের পর একসময় রাম সবকিছু ভুলে যেতে শুরু করে। প্রভু বিষয়টি বুঝতে পেরে রামকে মারতেই থাকে। তবে এরপর প্রভু হাতুড়ি দিয়ে তাকে মারতে গেলে পাশে থেকে রামের রেকর্ডারটি পড়ে যায় আর বেঁচে ওঠে, ওকে মারতে হবে। সাথে সাথে রামের সব মনে পড়ে যায় আর প্রভুর ওই হাতুড়ি দিয়েই রাম প্রভুকে পিটিয়ে হত্যা করে। এভাবেই কেসটি ক্লোজ হয়ে যায়। এরপর অরবিন্দ মিডিয়ার কাছে সত্যিটা প্রকাশ করে এবং বলে আসল হিরো আমার বাবা নয়, আসল হিরো চিদাম্বারাম। আর এরপরে আমাদের দেখানো হয় রামকে আলজাইমার রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হয়েছে, কারণ রাম এখন সব কিছুই ভুলে গেছে। মুভিটিও এখানে শেষ হয়ে যায়। মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হচ্ছে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।